আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম নতুন আরও একটা পর্ব নিয়ে। আজকের পর্বে আমরা কুমিল্লা বোর্ড ২০২০ সালে আসা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করব ইনশাআল্লাহ। সৃজনশীল প্রশ্নটার উদ্দীপকে কিছু তথ্য দেওয়া আছে। এখানে বলা হলো ৯ সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার নিরেট গোলককে গলিয়ে ১১ সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হয়। এই হচ্ছে উদ্দীপক। একটা নিরেট গোলক, কি গোলক? নিরেট গোলক। নিরেট গোলক মানে গোলকের ভিতরে ফাঁকা জায়গা নাই। যদি কোনো জিনিসের ভিতরে কোনো ফাঁকা জায়গা না থাকে তাহলে সেটাকে বলা হবে নিরেট। যেমন অনেক সময় বলেন যে এই লোকটি নিরেট ভদ্রলোক, মানে একেবারে পুরোপুরিভাবে কোনো রকমের দুই নাম্বারই নাই, সে আসলেই পুরোপুরিভাবেই ভদ্র। তো নিরেট গোলক, এই গোলকের ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, পুরোটাই ভরা, পুরোটাই ভরা, ভিতরের পুরো জায়গাটাই ভরা। তো এমন একটা গোলক যার ভিতরের পুরো জায়গাটাই ভরা, সেই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ৯ সেন্টিমিটার। আমি যদি এখানে একটু দেখাই, এই হচ্ছে একটা গোলক, হ্যাঁ, এই যে এই হচ্ছে একটা গোলক। তো এই গোলকটার ভিতরের পুরো জায়গাটাই ভরা, হ্যাঁ। তো এই হচ্ছে আমরা একটা গোলক নিলাম, গোলকের ভিতরের পুরো জায়গাটাই ভরা, ঠিক আছে, একদম পুরো জায়গাটাই ভরা। তো এখানে আমরা বলতে পারি যে এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ৯ সেন্টিমিটার। এটা বলে দিছে আমাদেরকে যে এই যে এখানের মধ্যে যেই গোলকটা, এই গোলকটার ভিতরের পুরো জায়গাটাই ভরা। তো এই গোলকটার ব্যাসার্ধ হচ্ছে ৯ সেন্টিমিটার। আচ্ছা, ঠিক আছে। তো এখন একটা কাজ করি, এটাকে একটু অন্য একটা কালার দিই, ঠিক আছে, অন্য একটা কালার দিই। ওকে, এটা দিলাম। তো দেখেন এই হচ্ছে একটা গোলক, গোলকের ব্যাসার্ধটা হচ্ছে ৯ সেন্টিমিটার। ওকে, ঠিক আছে, নিরেট গোলক। এবার চলেন বাকি তথ্য দেখি। বলছে এই গোলকটাকে গলিয়ে, হ্যাঁ, যেহেতু এটা লোহার তৈরি, লোহার তৈরি, তো এটাকে গলিয়ে নতুন করে একটা গোলক তৈরি করা হয়েছে। তবে সেই গোলকটা ফাঁপা গোলক, মানে সেই গোলকের ভিতরে ফাঁকা জায়গা আছে। একটা নতুন গোলক তৈরি করা হয়েছে। এখানে প্রথমে যেই গোলকটার কথা বলা হচ্ছে সেটা নিরেট গোলক, এটিকে গলিয়ে নতুন করে একটি গোলক তৈরি করা হয়েছে। সেই গোলকটি ফাঁপা গোলক, অর্থাৎ সেই গোলকের ভিতরে ফাঁকা জায়গা আছে। সেই গোলকটির বহি ব্যাসার্ধ ১১ সেন্টিমিটার। ১১ সেন্টিমিটার বহি ব্যাসার্ধ মানে কি? ১১ সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বলতে বোঝানো হয়েছে, আমি একটু এখান থেকে আগে একটু দেখাই, আগে একটা চিত্র একটু অঙ্কন করি। এই যে দেখেন, এটা বড়, কারণ এটা কি, এটার ভিতরে ফাঁকা জায়গা আছে, এটার ভিতরে ফাঁকা জায়গা আছে। তো এই হচ্ছে বিষয়, হ্যাঁ, এই হচ্ছে বিষয়। এখানে আমাদের দেখেন, আমি যদি এইভাবে করে দেখাই আপনাদেরকে। আচ্ছা, তো এখন দেখেন যে এই বিষয়টা, এটা নতুন একটা গোলক, এটা নতুন একটা গোলক। এখানের যেই গোলকটা, এটার ভিতরে কোনো ফাঁকা জায়গা নাই, কিন্তু এই গোলকটার ভিতরে কিন্তু ফাঁকা জায়গা দেখা যাচ্ছে। এটা একটা গোলক, তবে ভিতরে ফাঁকা জায়গা, যেমন একটা ফুটবল, ভিতরে ফাঁকা জায়গা। এটা একটা গোলক, তবে এটার ভিতরে ফাঁকা জায়গা। এখন কথা হচ্ছে, এই যে গোলকটা, এই গোলকটার বহি ব্যাসার্ধ, বহি ব্যাসার্ধ মানে হলো এই কেন্দ্র থেকে আরম্ভ করে একেবারে বাহির পর্যন্ত, এই যে বাহির পর্যন্ত। যখন ফাঁপা গোলক হয়, ফাঁপা গোলকের দুইটা ব্যাসার্ধ থাকে, একটা বহি ব্যাসার্ধ, একটা অন্ত ব্যাসার্ধ। আমি উদ্দীপকটা ক্লিয়ার করতেছি, একটা বহি ব্যাসার্ধ, একটা অন্ত ব্যাসার্ধ। এই কেন্দ্র থেকে একেবারে বাহির পর্যন্ত যদি আমি যাই, তখন যেই ব্যাসার্ধটা পাবো এটাকে বলা হবে বহি ব্যাসার্ধ। আর যদি আমি কেন্দ্র থেকে ভিতর পর্যন্তই থাকি, ভিতর পর্যন্তই থাকি, এই ব্যাসার্ধটাকে বলা হবে অন্ত ব্যাসার্ধ। অর্থাৎ ফাঁপা গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ দুইটা, ফাঁপা গোলকের ক্ষেত্রে ব্যাসার্ধ দুইটা। কেন্দ্র থেকে একটা বাহির দিকে যদি আমি পৌঁছে যাই, তাহলে যেই ব্যাসার্ধটা, এটা হচ্ছে বহি ব্যাসার্ধ। আর কেন্দ্র থেকে ভিতর পর্যন্ত যদি আমি থাকি, ভিতরের শেষ সীমানাটা পর্যন্ত, তাহলে এটা হবে অন্ত ব্যাসার্ধ। আমাদের প্রশ্নে বলছে বহি ব্যাসার্ধ ১১ সেন্টিমিটার, ১১ সেন্টিমিটার বহি ব্যাসার্ধ। তাহলে সেই ক্ষেত্রে এই একদম কেন্দ্র থেকে আরম্ভ করে বাহির পর্যন্ত এই পুরোটার হচ্ছে ১১ সেন্টিমিটার। ক্লিয়ার? আচ্ছা, খেয়াল করে দেখেন, আমি কিন্তু দুইটারই সবুজ কালার দিছি বোঝানোর সুবিধার্থে। সেটা কি? এটা পুরাটা ভরা লোহা, লোহা দিয়ে পুরাটা ভরা, হ্যাঁ। আচ্ছা, এই লোহাটাকে আমি যখন গলিয়ে ফেললাম,
নতুন করে আমি এটার একটা শেপ দিলাম, সাইজ করলাম, ডিজাইন করলাম, এটার ভিতরে ফাঁকা জায়গা আছে, এই লোহাগুলো নিয়েই কিন্তু আমি, এই যে দেখেন এটা কিন্তু লোহা, এই যে আমি সবুজ কালার একই কালার রাখছি এই কারণেই যে এখানে যেই কালারটা এখানে আমি সেই কালারটা রাখছি, যে এখানের লোহাটাকে এনেই আমি এখানে বসিয়ে এই যে নতুন করে একটা ডিজাইন করে আমি গোলকটায় তৈরি করছি। এই লোহাটাই এখানে যে নিরেট গোলক, কোনো ফাঁকা জায়গা নাই, এই পুরা লোহা নিয়েই চ্যাপটা করে 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 আমি চারিদিকে এটা গোল করে দিয়ে দিলাম, ভিতরে ফাঁকা জায়গা আছে। তো এই হচ্ছে ফাঁপা গোলক, এটা নিরেট গোলক, ফাঁপা গোলক। নিরেট গোলকের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, আর ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ 11 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা এটা থাকুক, আমি মূলত উদ্দীপকটা বোঝানোর জন্য এটা আঁকলাম। এখন চলেন, তাহলে আমরা এটা বুঝলাম যে উদ্দীপকের মধ্যে দুইটা গোলক নিয়ে কথা বলা হচ্ছে, একটা নিরেট গোলক যার ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, আর এই নিরেট গোলককে গলিয়ে নতুন করে একটা গোলক তৈরি করা হয়েছে, সেটা ফাঁপা গোলক যার বহি ব্যাসার্ধ 11 সেন্টিমিটার। এবার চলেন ক নাম্বার প্রশ্নে কি বলছে আমরা একটু দেখি। ক নাম্বার প্রশ্নে বলছে নিরেট গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। উদ্দীপকের নিরেট গোলক যেটা, তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঠিক আছে, খুবই সহজ প্রশ্ন। আমাদেরকে বলছে নিরেট গোলকটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তো গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে 4 পাই আর স্কোয়ার। তো 4 পাই আর স্কোয়ার, এই যে আর, এই আর মানে ব্যাসার্ধ, তাহলে নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 9। নিরেট গোলকের ব্যাসার্ধ কত? 9। দেন বসায় অঙ্ক কমপ্লিট। 4 পাই আর স্কোয়ার, ক্যালকুলেশন করেন, ক্যালকুলেটর দিয়ে রেজাল্ট চলে আসবে 1017.8784 বর্গ সেন্টিমিটার প্রায়। এই হচ্ছে ক নাম্বার প্রশ্ন। গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল 4 পাই আর স্কোয়ার, ওই আর হচ্ছে নিরেট গোলকের ব্যাসার্ধ, মান বসিয়ে দিলাম, আমাদের ক নাম্বার প্রশ্নের সমাধান করা শেষ। এখন আমরা যাব খ নাম্বার প্রশ্নে। খ নাম্বার প্রশ্নে কি বলছে? খ নাম্বার প্রশ্নে বলছে নিরেট গোলকটির লোহা থেকে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য ও 6 সেন্টিমিটার ব্যাসের কয়টি নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যাবে তা নির্ণয় করো। নিরেট গোলক, এই যে 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার নিরেট গোলক, এই নিরেট গোলকটির যেই লোহা, সেখান থেকে আমি লোহা নিয়ে 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 আমি সিলিন্ডার বানাবো। নিরেট গোলকটি থেকে লোহা নিয়ে ওই লোহা ব্যবহার করে আমি সিলিন্ডার তৈরি করব। নিরেট সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরে ফাঁকা জায়গা থাকবে না, এই যে সিলিন্ডার, সিলিন্ডারের ভিতরেও ফাঁকা জায়গা থাকবে না, এটা পুরাটা ভরা থাকবে লোহা দিয়ে। ঠিক আছে, পুরাটা ভরা থাকবে লোহা দিয়ে, নিরেট সিলিন্ডার। তো বলছে যে আমি এইরকমভাবে কয়টা সিলিন্ডার বানাইতে পারবো? তাহলে উদ্দীপকে যেই নিরেট গোলকের কথা বলা হচ্ছে, সেই গোলকের সবগুলো লোহা দিয়ে আমি কয়টা সিলিন্ডার বানাইতে পারবো? সিলিন্ডারের কিছু তথ্য এখানে আছে। সিলিন্ডারটার দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার, অর্থাৎ এই যে দৈর্ঘ্য এইচ, এইচ এর মান 4 সেন্টিমিটার, এবং ব্যাস হচ্ছে 6 সেন্টিমিটার। ব্যাস 6 সেন্টিমিটার মানে কি? এই যে সিলিন্ডার, তো এই যে সিলিন্ডারের তলাটা, সিলিন্ডার তো গোলাকার হবে তাই না? হ্যাঁ, এটার উচ্চতা আছে, তবে এটা তো গোলাকার। তো এই যে তলাটা, এটা তো একটা বৃত্তাকার, তো অবশ্যই এটার এদিক দিয়ে এই যে ব্যাস, ব্যাস হচ্ছে 6। আচ্ছা, ব্যাস 6 মানে কি? ব্যাসার্ধ 3, ব্যাসার্ধ 3, আচ্ছা ব্যাসার্ধ হচ্ছে 3। এই দুইটা তথ্য দিয়ে দিছে। তাহলে আমরা এমন সাইজের সিলিন্ডার বানাবো যেই সিলিন্ডারের দৈর্ঘ্য হবে 4 সেন্টিমিটার এবং ব্যাসার্ধ হবে 3 সেন্টিমিটার। এই সাইজের সিলিন্ডার আমি কয়টা বানাতে পারবো? ওই নিরেট গোলকের লোহা ব্যবহার করে। কারণ এক পর্যায়ে তো নিরেট গোলকের লোহা শেষ হয়ে যাবে। তো মনে করেন যে নিরেট গোলক, আমি তার থেকে এই প্রথমবার আমি লোহা নিলাম, নিয়ে 4 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ, এখানে ব্যাস বলছে 6, তাহলে ব্যাসার্ধ 3, 4 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 3 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা সিলিন্ডার তৈরি করলাম। আবার লোহা নিলাম, আবার সিলিন্ডার তৈরি করলাম। এইভাবে করে করতে করতে এক পর্যায়ে তো ওই নিরেট গোলকের সব লোহা তো শেষ হবে, সবগুলো লোহা শেষ হবে, এবং সিলিন্ডার বানানো আমি কয়টা বানাইতে পারলাম শেষ পর্যন্ত সেটা আমি দেখতে পাবো। তো এখান থেকে একটু বোঝার চেষ্টা করেন তো, যেই নিরেট গোলক, ওখান থেকেই লোহা নিয়ে সিলিন্ডার বানানো হয়েছে। তাহলে আমি কথাটা কি একটু অন্যরকমভাবে বলতে পারি? নিরেট গোলকের আয়তন, ওইটা ব্যবহার করেই নতুন সিলিন্ডারের আমি নতুন সিলিন্ডার বানাইতে পারলাম সেটা দেখার বিষয়। তো একটা সিলিন্ডার আয়তন আমি একটু বোঝানোর জন্য বলি, কেউ এটাকে সিরিয়াসলি নিয়েন না। একটি গোলকের
আয়তন হচ্ছে 20, 20, হ্যাঁ 20 ঘন সেন্টিমিটার। ওকে, এটা ধরলাম এমনি। আর একটা সিলিন্ডার যেটা আমি বানাবো এমনি বলতেছি, আমি কিন্তু একদম ক্যালকুলেশন করে বলতেছি, আন্দাজে বলতেছি, যেই সিলিন্ডার বানাবো এটার আয়তন হচ্ছে আপনার কত, 5 ঘন সেন্টিমিটার। হ্যাঁ, তাহলে নিরেট গোলকের আয়তন 20 ঘন সেন্টিমিটার আর সিলিন্ডারের আয়তন 5 ঘন সেন্টিমিটার। তাহলে একটা সিলিন্ডারের আয়তন যদি 5 ঘন সেন্টিমিটার হয়, তাহলে এইভাবে করে করে করতে 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 আমি কয়টা সিলিন্ডার পাবো? 5 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার, 5 ঘন সেন্টিমিটার, তাহলে 20 ঘন সেন্টিমিটার শেষ। তার মানে আমি 4টা সিলিন্ডার আমি বানাইতে পারবো। 20 ঘন সেন্টিমিটারের সেই নিরেট গোলক ব্যবহার করে আমি 5 ঘন সেন্টিমিটারের টোটাল 4টা সিলিন্ডার আমি বানাইতে পারবো। ঠিক আছে না? তাহলে এখন এখানে যেই কাজটা আমাকে করতে হবে, প্রথম আমাকে বলছে যে কয়টা সিলিন্ডার আমি বানাইতে পারবো, তাহলে আমাকে প্রথমত ওই নিরেট গোলকের আয়তন বের করে ফেলতে হবে, ওই যে 20 ঘন সেন্টিমিটার, ওটার মতো করে নিরেট লোহার আর কি লোহার নিরেট গোলকের আয়তন বের করতে হবে। এরপরে আমাকে যেই সিলিন্ডার বানাইতে বলছে সেই সিলিন্ডারের আয়তন বের করতে হবে। নিরেট গোলকের আয়তনকে সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিব, নিরেট গোলকের আয়তনকে সিলিন্ডারের আয়তন দিয়ে ভাগ দিব। আমার সামনে ফলাফল বের হয়ে যাবে যে আমি এতগুলো সিলিন্ডার বানাইতে পারি। চলেন আমরা এখন অঙ্কটা করে ফেলি। বিস্তারিত ব্যাখ্যা দেওয়া শেষ, এখন জাস্ট এখান থেকে সমাধানটা আমরা দেখাচ্ছি। দেওয়া আছে লোহার নিরেট গোলকের ব্যাসার্ধ 9 সেন্টিমিটার, আয়তন তাহলে কত হবে, এই নিরেট গোলকের আয়তন কত হবে, 4/3 পাই আর কিউব। এখন শুধু মানটা বসাই দেই, তাহলে ক্যালকুলেশন করলে 3053.6352 ঘন সেন্টিমিটার প্রায়। এবার আসুন সিলিন্ডার, সিলিন্ডারের ব্যাসার্ধ কত, 3, সিলিন্ডারের উচ্চতা হচ্ছে 4, যেহেতু দৈর্ঘ্য বলছে দৈর্ঘ্যটাই উচ্চতা। সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ, সিলিন্ডারের আয়তন পাই আর স্কোয়ার এইচ। তো এখন মানগুলো বসায় দেন। এখন কিন্তু খেয়াল রাখতে হবে ব্যাসার্ধ কিন্তু ওই 9 না, ব্যাসার্ধ কিন্তু এটা, কারণ আমি সিলিন্ডারে আসি আর সিলিন্ডারের ব্যাসার্ধ 3, তাহলে আমি এখন সিলিন্ডারের ব্যাসার্ধ এখানে মধ্যে 3 বসাই দিব। আচ্ছা, ক্যালকুলেশন করলে আমি পেলাম 113.0976 ঘন সেন্টিমিটার প্রায়। একটু বোঝার চেষ্টা করি, আমি যেখান থেকে লোহা নিচ্ছিলাম অর্থাৎ নিরেট গোলক, সেটার আয়তন 3053.6352, ওখান থেকে লোহা নিয়ে 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 আমি যে সিলিন্ডার বানাচ্ছি সেই সিলিন্ডারের আয়তন 113.0976। তাহলে এই আয়তনকে এই আয়তন দিয়ে ভাগ করব, এটাকে ভাগ করব 113.0976 দ্বারা, বের হয়ে যাবে কয়টা সিলিন্ডার আমি বানাইতে পারি। এখানে তো তারা ধরে নিছে, এইরকম ধরে নেওয়ার কোনো প্রয়োজন পড়ে না। এখানে লিখছে যে ধরি নিরেট গোলকটির লোহা থেকে এক্স সংখ্যক নিরেট সিলিন্ডার প্রস্তুত করা যায়, মানে ধরতেছি যে আমি ওখান থেকে লোহা নিয়ে 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 এক্স সংখ্যক সিলিন্ডার আমি বানাইতে পারছি, ধরে নিলাম যে আমি এক্স সংখ্যক সিলিন্ডার বানাইতে পারছি। তো এখন নিরেট গোলকের আয়তন হবে আমি যতগুলো সিলিন্ডার বানাইতে পারছি তত গুণ সিলিন্ডারের আয়তন। মানে একটা সিলিন্ডারের আয়তন যদি 5 হয়, তাহলে আমি মনে করেন যে আমি 4টা সিলিন্ডার বানাইতে পারি, তাহলে 4 গুণ 5 তাহলে হয় 20, ওই গোলকের আয়তন 20। আমি মনে করেন 4টা সিলিন্ডার বানাইতে পারি, এক একটা সিলিন্ডার আয়তন 5, তাহলে 4 গুণ 5 মানে 20, এই 20 হচ্ছে নিরেট গোলকের আয়তন। সেটাই এখানে প্রকাশ করা হয়েছে। ধরে নিচ্ছি সিলিন্ডার বানানো গিয়েছে এক্স সংখ্যক, তো এক্স গুণ নিরেট সিলিন্ডারের আয়তন সমান নিরেট গোলকের আয়তন। এই হচ্ছে বিষয়। এখন এক্স কে এখানে রেখে এই সংখ্যাটাকে এই পাশে নিয়ে আসেন, ভাগ করে দেন, ফলাফল আপনার সামনে চলে আসবে। তাহলে দেখেন এখানে ফলাফল কত আসলো, ফলাফল কত আসলো, আমরা দেখলাম ফলাফল আসলো 27। তার মানে আমরা সিলিন্ডার তৈরি করতে পেরেছি 27টি। আমরা সিলিন্ডার তৈরি করতে পারছি কয়টা, 27টা সিলিন্ডার। তার মানে নিরেট গোলক থেকে লোহা নিয়ে 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 আমরা সিলিন্ডার তৈরি করতে পারছি 27টি। তো এই হচ্ছে খ নাম্বার প্রশ্নের সমাধান। এখন আমরা গ নাম্বার প্রশ্নের সমাধানে চলে যাই। গ নাম্বারটা আমাদের জন্য খুব একটা সমস্যা হবে না, কারণ ইতিমধ্যে এটা নিয়ে অনেক কথা বলা হয়ে গেছে, ওই যে যখন উদ্দীপকটা বুঝাইছি, আশা করি মনে আছে সবার। গ নাম্বার প্রশ্ন বলছে দ্বিতীয় গোলকটির পুরুত্ব নির্ণয় করো। দ্বিতীয় গোলকটির পুরুত্ব নির্ণয় করো। দ্বিতীয় গোলক কোনটা? প্রথম গোলক সেটা হলো 9 সেন্টিমিটার ব্যাসার্ধের একটি লোহার নিরেট গোলক। নিরেট মানে ভিতরে ফাঁকা জায়গা নাই, এটা প্রথম গোলক। এটাকে গলিয়ে
নতুন আকৃতি দিয়ে আরেকটা গোলক বানানো হয়েছে, সেটা ফাঁপা গোলক। 11 সেন্টিমিটার বহি ব্যাসার্ধ বিশিষ্ট ও সমভাবে পুরু একটি ফাঁপা গোলক প্রস্তুত করা হলো। এই যে ফাঁপা গোলকটা, এটা দ্বিতীয় গোলক। এই দ্বিতীয় গোলকের পুরুত্বটা তারা জানতে চায়। পুরুত্ব মানে এটা মোটা কতটুকু। আসেন আমরা এখন সেটা বোঝার চেষ্টা করি, সহজেই আমরা পারবো। আশা করি আপনাদের সবার এই তথ্যটুকু মনে আছে। এটা নিরেট গোলক, যার ব্যাসার্ধ 9 সেন্টিমিটার। এটা এই লোহা দিয়েই এটা বানানো হয়েছে। এই যে লোহার কালারটা দেখেন, যদি আপনারা বলেন স্যার লোহার কালার তো কালো, আমি এটা বোঝানোর জন্য এখানে পুরা নোটটা সাদা কালার এখানে এটা দিলাম যাতে বুঝতে সুবিধা হয়। তো এখন দেখেন যে বিষয়টা, সেটা হচ্ছে যে এই নিরেট গোলককে ব্যবহার করেই কিন্তু আমরা এই ফাঁপা গোলকটা তৈরি করছি। এই লোহাগুলোই এই যে সাইড দিয়ে, এই যে লোহাটা আমরা এখানে দেখতেছি, হ্যাঁ লোহাটা। তো এখন পুরুত্ব জানতে চাইছে। পুরুত্ব মানে হলো এই যে এটা যে কতটুকু মোটা, এটাই তারা জানতে চায়। এটা কতটুকু মোটা, এটা কতটুকু মোটা। মনে করেন যে ওই যে আপনি গাড়ির চাকার কথা যদি চিন্তা করেন, গাড়ির চাকাটা এই যে ভিতরের দিক দিয়ে ফাঁকা, তো এটা কতটুকু মোটা, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, যে এই যে আমরা ফাঁপা গোলকটা তৈরি করলাম, এটা কতটুকু মোটা, এইটা তারা জানতে চাচ্ছে। তাহলে এই মানটাই হচ্ছে পুরুত্ব, এই মানটাই হচ্ছে পুরুত্ব। তো এটা আমরা কিভাবে করে বের করতে পারি প্রিয় শিক্ষার্থীরা, একটু খেয়াল করেন, এটা কিভাবে করে বের করতে পারি আমরা। সেটার জন্য আমাদেরকে যেই কাজটা করতে হবে, এটা বের করার জন্য সবাই একটু খেয়াল করি, এটা কতটুকু মোটা। আচ্ছা মোটাটা কোনটা? এই যে এই মানটা হচ্ছে মোটার মানটা, তাই না, পুরুত্ব। কিভাবে করে বের করব? আমরা বহি ব্যাসার্ধ জানি 11, এখন যে করেই হোক আমরা অন্ত ব্যাসার্ধ বের করব কত, মানে কত এটা আমরা জানবো, অন্ত ব্যাসার্ধটা জানবো। যদি আমি অন্ত ব্যাসার্ধটা জানতে পারি, তাহলে বহি ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধ বাদ দিলেই আমি এই পুরুত্তর মানটা পেয়ে যাবো। আমি কি বুঝতে পারলাম? বহি ব্যাসার্ধ মানে একদম কেন্দ্র থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত, আর অন্ত ব্যাসার্ধ মানে কেন্দ্র থেকে আরম্ভ করে এই পর্যন্ত। তাই আমি যেই কাজটা করব, বহি ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধ বাদ দিতে পারলেই এই অংশটার মান পেয়ে যাব। আমি বলবো দ্বিতীয় গোলকটি এতটুকু ফাঁপা। বোঝানোর জন্য বলতেছি যে বহি ব্যাসার্ধ 11, অন্ত ব্যাসার্ধ 7, তাহলে 11 থেকে 7 বিয়োগ দিলে আর থাকে 4, তার মানে পুরুত্ব 4। জিনিসটা এইরকম হবে। তো এখন আমাকে যেই কাজটা করতে হবে, এই অন্ত ব্যাসার্ধ বের করার কাজ করতে হবে, অন্ত ব্যাসার্ধ বের করার কাজ করতে হবে। আমরা যদি ধরে নেই অঙ্কটা করার স্বার্থে নিরেট গোলকের যেই ব্যাসার্ধ দেওয়া, এটা হচ্ছে R1, কথা বলার সুবিধার্থে R1। বহি ব্যাসার্ধ প্রশ্নে দেওয়া আছে, এটাকে আমরা বললাম R2। আমি বের করতে চাই অন্ত ব্যাসার্ধ, এটাকে আমরা বলবো R3। জাস্ট নামকরণ করতেছি কথা বলার সুবিধার্থে, অঙ্ক করার সুবিধার্থে। নিরেট গোলকের ব্যাসার্ধ R1, ফাঁপা গোলকের বহি ব্যাসার্ধ R2, ফাঁপা গোলকের অন্ত ব্যাসার্ধ R3। কি করব এখন? খেয়াল করে দেখেন, আমরা ফাঁপা গোলকের একেবারে পুরোটা মানে ফাঁকা জায়গা এবং লোহার জায়গা পুরোটার আয়তন বের করে ফেলবো। ফাঁপা গোলকের আয়তন বের করে ফেলবো। সেখান থেকে ভিতরের যে ফাঁকা জায়গাটা, এটার আয়তন বাদ দিব। ফাঁপা গোলকের আয়তন থেকে এই যে ভিতরের যে ফাঁকা জায়গাটা আছে, এটার আয়তন আমরা বাদ দিব। বাদ দিলে যেই আয়তনটা পাবো, আয়তন থেকে আয়তন বাদ দিলে নতুন আয়তন পাবো। ফাঁপা গোলকের আয়তন থেকে ভিতরের ফাঁকা জায়গার আয়তন বাদ দিলে যেই আয়তনটা পাবো, সেটা হচ্ছে এই লোহার আয়তন। আর এই লোহা দিয়েই নিরেট গোলকটা আগে ছিল, তাই না? এখানের যেই লোহা, এই লোহাটা আগে কোথায় ছিল বলেন তো? এই পুরা লোহাটা আগে এখানে ছিল। তাহলে একটু সবাই একটু আস্তে ধীরে একটু বোঝার চেষ্টা করেন। সম্পূর্ণ আয়তনটা থেকে আমি যখন ভিতরের ফাঁকা জায়গার আয়তনটা বাদ দিয়ে দিব, আমি এই লোহার আয়তনটা পাবো। আর এই লোহার আয়তনটাই কি নিরেট গোলকের আয়তন না? তাহলে আমরা বলতে পারি ফাঁপা গোলকের সম্পূর্ণটার আয়তন বিয়োগ ভিতরের জায়গাটার আয়তন সমান নিরেট গোলকের আয়তন। আরেকবার সম্পূর্ণটার আয়তন বিয়োগ ভিতরের জায়গাটুকুর আয়তন সমান নিরেট গোলকের আয়তন। ঠিক আছে? আচ্ছা, সেখান থেকেই এই R3 এর মান চলে আসবে। ঠিক ওখান থেকে এই যে আমরা এইমাত্র যে লাইনটা বললাম, ওই লাইন থেকে R3 মানে অন্ত ব্যাসার্ধ, সেটার মান আমরা পেয়ে যাব।
আর সেখান থেকেই আমরা এই পুরুত্বটা বের করে ফেলতে পারবো। তাহলে আশা করি মেইন কথাবার্তা বলা শেষ, এখন আর সময় লাগবে না, আমরা এখন বাকি কাজটা করে ফেলবো। চলেন, এই যে আমরা বললাম, দেখেন দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ R1 9 সেন্টিমিটার, ধরি সমভাবে পুরু। আচ্ছা একটা কথা একটু বুঝাই দিই, সমভাবে পুরু বলতে কি বোঝানো হয়েছে? সমভাবে পুরু বলতে বোঝানো হয়েছে এখান দিয়ে যতটুকু মোটা এখান দিয়েও ঠিক ততটুকুই মোটা, এখান দিয়েও ঠিক ততটুকুই মোটা, এখান দিয়েও ঠিক ততটুকু মোটা, এখান দিয়েও ঠিক ততটুকু মোটা। জিনিসটা এমন না যে এই যে দেখেন এখানে খেয়াল করে দেখেন, এখান দিয়ে বেশি মোটা, এখান দিয়ে কম মোটা, এখান দিয়ে বেশি মোটা, এখান দিয়ে কম মোটা। তার মানে এটা কিন্তু তাহলে সমভাবে পুরু হইল না, একদিকে বেশি মোটা একদিক দিয়ে কম মোটা, তাহলে এটা তো সমভাবে পুরু হইল না। এই জিনিসটাই তারা বুঝাইছে যে ওই ফাঁপা গোলকটা সমভাবে পুরু, ফাঁপা গোলকটার সব দিক দিয়ে সমানভাবেই মোটা, ফাঁপা গোলকটার সব দিক দিয়েই সমানভাবে মোটা, এটা বোঝানো হয়েছে। ওকে, তো দেওয়া আছে নিরেট গোলকের ব্যাসার্ধ R1 = 9 সেন্টিমিটার, ধরি সমভাবে পুরু ফাঁপা গোলকটির বহি ব্যাসার্ধ R2 11 সেন্টিমিটার, অন্ত ব্যাসার্ধ R3। ইতিমধ্যে সব বলা শেষ। এখন ফাঁপা গোলকটিতে লোহার পরিমাণ হবে নিরেট গোলকটির আয়তনের সমান, এটাও বলা হয়ে গেছে। শর্তানুসারে এই যে প্রিয় শিক্ষার্থীরা, আসল লাইন যেখান থেকে আমরা ফলাফল পাবো, ফাঁপা গোলকের বাইরের আয়তন বিয়োগ, এই যে বিয়োগ চিহ্ন, বিয়োগ ফাঁপা গোলকের ভিতরের আয়তন। এখান থেকে একটু দেখি, ফাঁপা গোলকের বাইরের আয়তন মানে কি? একদম পুরাটা, প্রিয় শিক্ষার্থীরা, একদম পুরাটা, এটাকে বলা হবে বাইরের আয়তন, একদম পুরোটা। হ্যাঁ, বাইরের পুরোটার আয়তন, ফাঁপা গোলকের বাইরের আয়তন বিয়োগ ফাঁপা গোলকের ভিতরের আয়তন। ভিতরের আয়তন মানে কি? ভিতরের আয়তন মানে হচ্ছে এই যে ভিতরেরটা, শুধুমাত্র ভিতরেরটা, ঠিক আছে, শুধুমাত্র ভিতরের আয়তনটা। তাহলে ফাঁপা গোলকের বাইরের আয়তন বিয়োগ ভিতরের আয়তন, তাহলে আমরা এখন সেটা বের করব। ফাঁপা গোলকের বাইরের আয়তনটা কত হবে? যেহেতু এটা গোলক বলতেছি আমরা, বাইরের আয়তন হোক আর ভিতরের আয়তন, সূত্র তো একই, সেটা কি? 4/3 পাই আর কিউব। গোলকের আয়তন নির্ণয়ের সূত্র 4/3 পাই আর কিউব। এখন ব্যাসার্ধটা হেরফের হবে, গোলকের বাইরের আয়তনে বহি ব্যাসার্ধ যেটা সেটা ব্যবহার হবে, যেহেতু বাইরের বলছি, তাহলে বহি ব্যাসার্ধ মানে কি? R2। ফাঁপা গোলকের ভিতরের আয়তন মানে অন্ত ব্যাসার্ধ, তাহলে অন্ত ব্যাসার্ধ R3। আর নিরেট গোলকের আয়তন, এখানের মধ্যে ব্যাসার্ধ কোনটা? R1। মনে আছে তো সবার? এই জিনিসটা ধরতে পারলেই অঙ্ক কমপ্লিট। তাহলে বাইরের আয়তন বের করতে গিয়ে 4/3 পাই R2 কিউব। প্রিয় শিক্ষার্থীরা, এই 2 কিন্তু কোনো মান না, এই 2 দ্বারা শুধুমাত্র পরিচয় আলাদা করা হচ্ছে। R2 উপরে 3 দিছি, সূত্রের 3, 4/3 পাই R কিউব। এখন এই আর এখানেও আর আলাদা আলাদা করে যেন বুঝতে পারি, এই জন্য বলতেছি R2 R3 R1। এটা হচ্ছে পায়ের দিক দিয়ে মানে একদম নিচে, এটা আলাদা করে কোনো সংখ্যা না যে এখানে তো আমি আবার কিউব করে ফেলবো, এরকমটা আবার কেউ করেন না দয়া করে। তো বাইরের আয়তন 4/3 পাই R2 কিউব মাইনাস ভিতরের আয়তন 4/3 পাই R3 কিউব, নিরেট গোলকের আয়তন 4/3 পাই R1 কিউব। এখন মান বসানোর পালা। খেয়াল করে দেখেন, আমরা এখান থেকে কমন নিতে পারি, 4/3 পাই আমরা কমন নিতে পারি, 4/3 পাই কমন নিতে পারি। এখানেও 4/3 পাই আছে, এখানেও 4/3 পাই আছে, একই জিনিস আমরা কমন নিলাম। এখন দেখেন 4/3 পাই দুই পক্ষ থেকে বাদ দিয়ে দিলাম, বলতে পারি 4/3 পাই বাদ। তাহলে থাকলো কি? R2 কিউব মাইনাস R3 কিউব, R2 কিউব মাইনাস R3 কিউব, আর এখানে R1 কিউব, ঠিক আছে, R1 কিউব। ওকে, তো R2 বহি ব্যাসার্ধ 11, তাহলে R2 মানে 11 আর কিউব। R3 অন্ত ব্যাসার্ধ জানি না, এখনো জানা নাই। R1 নিরেট গোলকের ব্যাসার্ধ জানি তো 9। এখন দেখেন মাইনাস R3 কিউব এই সাইডে আসলে প্লাস R3 কিউব, আর 9 কিউব এটা এই সাইডে আসলে মাইনাস 9 কিউব।
তাহলে আমরা বলতে পারি r3³ ইকুয়াল টু 11³ মাইনাস 9³ মানে জায়গা অদল বদল করলাম, 9³ এই সাইডে আসুক মাইনাস r3³ ওই সাইডে যাক। ওকে, তো এখন দেখেন 11³ মাইনাস 9³ ক্যালকুলেটর নেন, 11³ থেকে 9³ বাদ দেন, 602 হবে। তো এখন দেখেন এই যে r3³ ইকুয়াল টু 602, তো r3 ইকুয়াল টু এই কিউব যখন এই পাশে আসবে তার মানে কিউবিক রুট, হ্যাঁ এই কিউব যখন এই পাশে আসবে কিউবিক রুট, তো 602 এর ঘনমূল নির্ণয় করুন, হ্যাঁ কিউবিক রুট, তখন ফলাফল আসবে 8.4437, 8.4437। তাহলে আমরা বলতে পারি অন্ত ব্যাসার্ধ অর্থাৎ r3 অন্ত ব্যাসার্ধর মান হচ্ছে 8.4437, অন্ত ব্যাসার্ধর মান হচ্ছে 8.4437। যদি আমরা একটু এখানে আসি, এই যে দেখেন প্রিয় শিক্ষার্থীরা, এখান থেকে দেখেন যে বিষয়টা সেটা হচ্ছে আমরা বলেছিলাম যে অন্ত ব্যাসার্ধটা আমাদের জানা দরকার, আমরা অন্ত ব্যাসার্ধটা জানতে পারছি, অন্ত ব্যাসার্ধর মান হচ্ছে কত, এখানে বের হয়েছে 8.4437, 8.4437। তাহলে আমি করব কি, বহি ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধটা বাদ দিয়ে দিব, আমি এতটুকুর মান পেয়ে যাব। তাহলে এখন আমরা সেই কাজটাই করি, আমরা দ্বিতীয় গোলকটির পুরুত্ব বের করতে গিয়ে বহি ব্যাসার্ধ থেকে অন্ত ব্যাসার্ধ বিয়োগ করলাম, ফলাফল পেলাম 2.5563 সেন্টিমিটার, 2.5563 সেন্টিমিটার প্রায়। অর্থাৎ দ্বিতীয় যেই গোলকটা, এটা প্রথম গোলক, এটা দ্বিতীয় গোলক, দ্বিতীয় গোলকটার পুরুত্ব, হ্যাঁ দ্বিতীয় গোলকটার পুরুত্ব হচ্ছে এই যে এটার মান হচ্ছে 2.5563 সেন্টিমিটার। আমরা কি বুঝতে পারলাম যে এই পুরুত্বর মান আমরা অলরেডি পেয়ে গেছি। তো প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে অঙ্কটা। তো অনেকক্ষণ যাবত এটা নিয়ে কথাবার্তা বললাম, আশা করি আপনারা সবাই ক্লিয়ার হয়ে গেছেন। তো এটা হচ্ছে কুমিল্লা বোর্ড 2020 সালে আসা একটা সৃজনশীল। আজকের পর্বে আমরা এই সৃজনশীল প্রশ্নটার সমাধান করলাম।